ভাইয়া আস্তে আস্তে করো না প্লিজ। আরে পাগলি থাম, অনেকদিন পর পাইছি তোরে, আমি থামতে পারছি না। ইস ভাইয়া, জ্বলছি গুহায়। উফ। এই তো এখন মজা পাবে, দাঁড়া, তোর পানি আসতেছে। ভাইয়া আমার ডাবগুলো আরো জোরে জোরে টিপো। কি রে, তোর গুহা এত পানি নেতে কেমনে ছিলি? আরও করি তোরে, দাঁড়া। আমার নাম নীলা, আর প্রতি শুক্রবার রাত আমার জন্য অপেক্ষার উত্তেজনার এক নতুন অধ্যায় নিয়ে আসে। ভাইয়া আকাশ ঢাকা থেকে বাড়ি ফেরে, আর আমাদের ছোট্ট টিনের ঘরের একমাত্র শোবার ঘরটা হয়ে ওঠে আমাদের নিষিদ্ধ জগতের মঞ্চ। ওর শরীরের পরিচিত গন্ধ, ওর নিঃশ্বাসের উষ্ণতা, আর খাটের একপাশে ওর ভারী উপস্থিতি, এই সব কিছু মিলে আমার বুকের ভেতরটা এমনভাবে তোলপড় করে যা কোনো দিন কাউকে বোঝানোর নয়। এই তো গত রাতের কথাই ধরুন, বাইরে ঝুম বৃষ্টি, আর আমরা দুজন একই চাদরের নিচে। ভাইয়া আমার দিকে পাশ ফিরে এমনভাবে তাকিয়েছিল যে আমার মনে হচ্ছিল ওর চোখ দুটো আমার শরীর ছাড়িয়ে আত্মা পর্যন্ত দেখে নিচ্ছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর ও আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তোর কি ঠান্ডা লাগছে নীলা? ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে লাগতে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি কোনো মতো উত্তর দিলাম, হ্যাঁ। ভাইয়া মুচকি হেসে আমার আরও কাছে সরে এলো। আমাদের দুজনের শরীরের মধ্যে আর কোনো দূরত্ব রইল না। আমার কাঁধে হাত রেখে ও আরও গভীর গলায় বলল, তাহলে আরেকটু কাছে আয়, আমার কাছে এলে আর ঠান্ডা লাগবে না। ওর বুকের ধুকফুক শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, অথবা হয়তো সেটা আমার নিজেরই হৃৎপিণ্ডের শব্দ ছিল। আমি জানি ওই সম্পর্কটার কোনো নাম নেই, এর কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু ওই মুহূর্তে ওই নিষিদ্ধ উষ্ণতার কাছে আমার সব জ্ঞান, সব দ্বিধা হেরে যাচ্ছিল। রাত বাড়ার সাথে সাথে আমাদের কথার মোড় ঘুরতে শুরু করল। ভাইয়া হঠাৎ আমার চুলে বিলি কাটতে কাটতে জিজ্ঞেস করল, আচ্ছা নীলা, তুই কি কখনো কোনো ছেলের প্রেমে পড়েছিস, বা এমন কেউ আছে যার জন্য ওর বুকের ভেতরটা এমন ধুকভুক করে? ওর প্রশ্নটা আমার শ্বাসনালীতে এসে আটকে গেল। কার কথা বলবো আমি, যার জন্য আমার এই অনুভূতি? সে তো আমার পাশেই শুয়ে আছে। আমি নিজেকে সামলে নিয়ে লাজুক হেসে বললাম, না ভাইয়া, এখনও তেমন কেউ আসেনি, আমি এখন এসব নিয়ে ভাবি। ভাইয়া আমার উত্তর শুনে হাসল, এমন এক হাসি যাতে মনে হলো ও আমার মনে সব কথা পড়ে ফেলেছে। আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে ও বলল, তোর মতো এমন সুন্দরী একটা মেয়ের জন্য কারো মন উতলা হবে না, এটা তো বিশ্বাস হয় না। নাকি তুই কাউকে মনে মনে চাস, কিন্তু বলতে পারিস না? ওর কথার তীরটা ঠিক আমার বুকেই এসে লাগল। আমি আর থাকতে না পেরে সাহস করে ওকে পাল্টা প্রশ্ন করলাম, আমার কথা তো ছাড়ো, তোমার কি খবর? ঢাকায় তো কত সুন্দরী মেয়ে আছে, কাউকে কি মনে ধরেছে তোমার? আমার প্রশ্নে ভাইয়ার মুখের হাসিটা মিলিয়ে গেল। ওর চোখে এক মুহূর্তের জন্য গভীর এক বিষণ্ণতা খেলে গেল। ও আমার থেকে চোখ সরিয়ে নিয়ে ছাদের দিকে তাকিয়ে বলল, না রে, কাজের এত চাপ যে ওসব নিয়ে ভাবার সময়ই পাই না। আমি চাই জীবনটা আগে গুছিয়ে নি, তারপর এসব নিয়ে ভাবব। ওর উত্তরটা আমার কাছে কেমন যেন অজুহাতের মতো শোনালো। মনে হলো ও কিছু একটা লুকাচ্ছে। পরদিন সকালে ঘুম ভাঙল ভাইয়ার ডাকে। সকালের খাবার খেতে বসতেই ওর ফোনের দফতর থেকে জরুরি ডাক এলো। ওকে এক্ষুনি ঢাকার জন্য রওনা হতে হবে। আমার মনটা মুহূর্তে খারাপ হয়ে গেল। ভাইয়া যখন থলে গোছাচ্ছিল, আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। ও আমার দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। ওর ঠোঁট কাঁপছিল, চোখে ছিল না বলা কথার আকুতি। ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক কিছু বলার ছিল নীলা, কিন্তু এখন সময় নেই। তুই নিজের খেয়াল রাখিস। আমি পরের বার এসে তোকে সব বলবো। ভাইয়া চলে যাওয়ার পর পুরো বাড়িটা আমার কাছে অস্বচ্ছ রকম ফাঁকা লাগতে লাগল। ওর সেই সব বলবো কথাটা আমার মাথার ভেতর প্রতিধ্বনি হতে থাকল। অবশেষে একদিন রাতে ভাইয়ার ফোন এলো। ওর গলাটা অন্য দিনের চেয়ে অনেক বেশি গভীর আর শান্ত শোনাল। নীলা, ও আমার নাম ধরে ডাকল। আমি সামনে শুক্রবার বাড়ি আসছি। সেদিন রাতে আমি তোর সাথে কিছু জরুরি কথা বলতে চাই। কথাটা শোনার পর হয়তো তুই আমাকে ঘৃণা করবি, কিন্তু এই কথাগুলো আমার বুকের ভেতর পাথরের মতো চেপে আছে। এগুলো আমাকে বলতেই হবে। অপেক্ষার প্রহর শেষে সেই শুক্রবার এলো। রাতে খাওয়ার পর যখন আমরা আমাদের ঘরে এলাম, আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পেটাতে লাগল। ভাইয়া খাটের ওপর বসে আমার হাতটা ধরে ওর পাশে বসালো।
ঘরের মৃদু আলোয় ওর চোখ দুটো চকচক করছিল। ও আমার হাতের ওপর ওর অন্য হাতটা রেখে কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে শোন, যে কথাটা বলার জন্য আমি এতদিন ধরে ভেতরে ভেতরে মরে যাচ্ছিলাম। ও একটা দীর্ঘশ্বাস ফেলে আমার চোখের দিকে সরাসরি তাকালো। সেই চোখে ছিল ভয়, দ্বিধা আর একরাশ মায়া। ও বলল, নীলা, আমি তোকে ভালোবাসি। কথাটা আমার কানে ঢুকার সাথে সাথেই যেন চারপাশে পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল। আমি ওর হাতটা ঝাটকা মেরে ছাড়িয়ে দিয়ে পিছিয়ে গেলাম। আমার প্রতিক্রিয়া দেখে ভাইয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও মরিয়া হয়ে বলল, আমি জানি এটা ভুল নীলা, এটা মহাপাপ। আমি হাজার চেষ্টা করেছি এই অনুভূতিটা মন থেকে মুছে ফেলার, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। যখনই চোখ বন্ধ করি, শুধু তোর মুখটাই আমার চোখের সামনে ভেসে ওঠে। ওর প্রতিটি শব্দ আমার বুকের ভেতর গিয়ে ছুরির মতো বিঁধছিল, কারণ ও যা বলছিল তা তো আমারও মনের কথা। ওর অসহায় বিধ্বস্ত মুখটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো। আমি ফোপাতে ফোপাতে বললাম, আমি তোমাকে কিভাবে ঘৃণা করব ভাইয়া? যে অনুভূতিটা তোমার বুকের ভেতর ঝড় তুলেছে, সেই একই ঝড় তো গত কয়েক বছর ধরে আমার ভেতরেও চলছে। আমি শুধু ভয় পেতাম, বলতে পারিনি। আমার কথা শুনে ভাইয়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর আর এক মুহূর্তও দেরি না করে ও আমাকে ওর বুকের মধ্যে টেনে নিল। সেই আলিঙ্গনে কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু দুটো বিভ্রান্ত আত্মা একে অপরকে খুঁজে পাওয়ার আকুতি। ভাই আমাকে আলতো করে ছাড়িয়ে দিয়ে ওর দুই হাতে আমার মুখটা তুলে ধরল। ও ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। পরম মুহূর্তে ওর গরম ঠোঁটে স্পর্শ আমার ঠোঁটে এসে লাগল। কিন্তু যখন আমরা একে অপর থেকে আলাদা হলাম, বাস্তবতার কঠিন ধাক্কাটা আমাদের সম্বিত ফেরানো। আমরা কি করলাম? এই নিষিদ্ধ সম্পর্কের পরিণতি কি? ভোরের আলো ফোটার সাথে সাথে আমাদের রাতের সব ঘোর কেটে গেল। সকালের আলোটা যেন আমাদের পাপকে স্পষ্ট করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল। আমরা কেউ কারো চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমাদের মাঝখানে এক অদৃশ্য কাচের দেয়াল তৈরি হয়ে গেছে। সকালের নাস্তার টেবিলে বাবা মায়ের স্বাভাবিক হাসি ঠাট্টা আমাদের বুকের ভেতরটা চিরে দিচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম আমাদের এক রাতের ভুল ওদের সারা জীবনের সম্মান আর বিশ্বাসকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। সেদিন দুপুরে ভাইয়া আমাকে একা পেয়ে পুকুর পাড়ে নিয়ে গেল। ওর চোখ দুটো লাল, মুখটা গম্ভীর। ও আমার দিকে না তাকিয়ে শান্ত গলায় বলল, কাল রাতে যা হয়েছে সেটা একটা ভুল ছিল নীলা, একটা ভয়ানক ভুল। ওর কথায় আমার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি কিচ্ছু বলার আগে ও আবার বলল, আমি তোকে ভালোবাসি, এটাই আমার জীবনের একমাত্র সত্যি। কিন্তু আমাদের ভালোবাসাটা এই সমাজের জন্য নয়। আমরা যদি একসাথে থাকার স্বপ্ন দেখি, তাহলে বাবা মাকে লোকের সামনে মুখ দেখাতে পারবো না। আমাদের জন্য ওদের সম্মান নষ্ট হবে। তুই কি সেটা চাস? আমি মাথা নেড়ে না বললাম। আমার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। ভাই আমার দিকে ঘুরে দাঁড়ালো, আমার হাত দুটো ধরে বলল, আমাদের এই গল্পটা এখানেই শেষ করতে হবে নীলা। আমি আজই ঢাকায় ফিরে যাব, আর শায়দ আর কোনোদিন ফিরব না। আমি দূরে চলে গেলে হয়তো তুই আমাকে ভুলে স্বাভাবিক জীবন শুরু করতে পারবি। আর তুমি? আমি কান্না ভেজা গলায় জিজ্ঞেস করলাম। ওর ঠোঁটের কোণে একচিলে বিষণ্ণ হাসি ফুটে উঠল। তোর স্মৃতি নিয়েই আমার বাকি জীবনটা কেটে যাবে। সেই দিনই ভাইয়া বাড়ি ছেড়ে চলে গেল। যাওয়ার আগে শুধু দূর থেকে আমার দিকে একবার দেখেছিল। সেই দৃষ্টিতে ছিল এক পৃথিবী সমান ভালোবাসা আর যন্ত্রণা। এরপর কেটে যাচ্ছে ৩টি বছর। ভাইয়া আর কোনোদিন আমাদের গ্রামে ফিরে আসেনি। বাবা মাকে টাকা পাঠায়, মাসে একবার ফোনে কথা বলে, কিন্তু আমার সাথে আর কোনোদিন কথা বলেনি। আজ আমার বিয়ে, পাশের গ্রামের একটা ভালো ছেলের সাথে। আমি লাল শাড়িতে সেজে বসে আছি। সবাই আমার চারপাশে হাসছে, আনন্দ করছে, কিন্তু আমার ভেতরটা একদম ফাঁকা। আমার কানে বাজছে শুধু ভাইয়ার সেই শেষ কথাগুলো। হঠাৎ মা আমার হাতে একটা ছোট্ট বাক্স ধরিয়ে দিয়ে বললেন, আকাশ পাঠিয়েছে তোর জন্য বিয়ের উপহার। আমি কাঁপা কাঁপা হাতে বাক্সটা খুললাম। ভেতরে একটা সুন্দর রূপোর নূপুর আর একটা ছোট্ট চিঠি। আমি চিঠিটা খুললাম। তাতে শুধু এক লাইন লেখা, ভালো থাকিস আমার নীলা। আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। আমি জানি নূপুরের শব্দ আমার পায়ে সারা জীবন বাজবে, কিন্তু আমার জীবনের সেই নিষিদ্ধ সুরটা চিরদিনের মতো হারিয়ে গেল। আমাদের ভালোবাসাটা সত্যি ছিল,
কিন্তু আমাদের গল্পটা ছিল ভুল।